নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। আমি আর জাতকের গল্প শেষ করে দিয়েছি, আর বলবো না। অনেক গল্প আছে এখনও অনেক, কিন্তু মনে হচ্ছে তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা কোনো কমেন্ট করছে না। আমি এবারে তোমাদের রূপকথার গল্প বলবো। রূপকথার গল্পে কিন্তু সমস্ত আজব ঘটনা আছে, পক্ষীরাজ ঘোড়া আছে, দৈত্য আছে, সোনার কাঠি রূপোর কাঠি আছে। তাই বলে সেগুলো নিয়ে কোনো ব্যাখ্যা করতে যেও না, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। এ প্রাচীন যুগের কোনো কথা, কে লিখেছে, কবে হয়েছে, কবে লেখা হয়েছে, কিছুই জানা নেই, কেউ জানে না, এগুলো চলে আসছে। তো এই নিয়ে কেন ব্যাখ্যা হয় না, এগুলো শুধু মজার ছলে নিতে হবে, আনন্দ পেতে হবে, এনজয়মেন্ট করতে হবে, আর কিছুই না। তো আজকে আমি তোমাদের একটা রূপকথার গল্প বলবো। গল্পের নাম রক্তকমল। এক সওদাগর ছিল। সওদাগর আর তার পত্নী খুব সুখে জীবনযাপন করত। তাদের 7টি ছেলে ছিল, একটি মেয়ে ছিল। 7 ভাইয়ের এক বোন। 7 ভাই তো খুব ভালোবাসতো তাদের ছোট্ট বোনটাকে, এবং তাকে সবসময় আগলে রাখতো, তার সব কিছু বায়না আবদার সব মেটাতো। সেই বোনটার নাম ছিল রক্তকমল। সওদাগর, তার স্ত্রী, তার 7টি ছেলে রক্তকমলকে খুব ভালোবাসতো, খুব আদর দিয়ে যত্ন করে মানুষ করতে লাগলো। তারপর একদিন সবাই বড় হয়ে যাওয়ার পর সকলের বিয়ে দিয়ে দিল। সওদাগরের 7টা ছেলের বিয়ে হয়ে গেল, রক্তকমলেরও বিয়ে হয়ে গেল। কিন্তু রক্তকমল বয়সে ছোট বলে, অনেক ছোট বলে, তাই জন্য তাকে শ্বশুর বাড়িতে পাঠানো হলো না, বাপের বাড়িতে সে রয়ে গেল। এদিকে এই সুখ বেশি দিন টিকল না। সওদাগর হঠাৎ কিছুদিনের জ্বরে মারা গেল, আর তার শোকে তার স্ত্রীও মারা গেল। এখন 7 ভাইয়ের ওপর দেখাশোনার ভার পড়েছে রক্তকমলের। 7 ভাই তাকে যত্ন করে দেখাশোনা করে। কিন্তু প্রবলেম হলো কি, ওই 7 ভাইয়ের যে 6টা ভাইয়ের বউ, 6 বউ ওকে একদম দেখতে পারতো না। ওকে নানা রকম যাতনা দিতে থাকতো যখন ভাইয়েরা কেউ থাকতো না। কিন্তু ছোট বউ যে ছিল, সে রক্তকমলকে খুব ভালোবাসতো, কারণ ছোট বউ আর রক্তকমল প্রায় সমবয়সী, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিল। তো আর তো বেশি দিন তো বাড়িতে বসে থাকা যায় না, ব্যবসা বাণিজ্য করতে দূর দেশে যেতে হবে। তো 7 ভাই চলল দূর দেশে বাণিজ্য করতে। যাবার আগে বলে গেল বউদের, তোমরা রক্তকমলের ভালো করে খেয়াল রাখবে, আর শ্বশুরবাড়িতে এখন পাঠাবে না, আমরা এলে তারপরও শ্বশুরবাড়ি যাবে। তো বউয়েরা বলল ঠিক আছে। এবার দাদারা যথাসময় যাত্রা করলো বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য। তাদের নৌকা ঘাট থেকে বেরোতে না বেরোতেই 6 বউ শুরু করে দিল অত্যাচার তার ছোট বোনের রক্তকমলের ওপর। কিছু দোষ না করলেও ধমক দিত, বকাবকি করতো, শাস্তি দিত, এরকম করতে লাগলো। তো একদিন কি হলো, কিন্তু ছোট বউ যত কিছু বারণ করতো, কিন্তু তার কথা কেউ পাত্তা দিত না, কারণ 6 বউ অনেক বড় ছিল, ছোট বউটা কম ছোট বয়সে ছিল, তাকে কেউ পাত্তা দিত না। যা হোক, এরম করে চলছিল। একদিন রক্তকমলের শ্বশুরবাড়ি থেকে পালকি এলো রক্তকমলকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে। তো সেই পালকির যে বুড়ো সর্দার ছিল, সে বলল আমরা বৌমাকে বাড়ি নিয়ে যাব। তো সেই 6 বউ বলল না না, হবে না, এখন বাড়ি ওকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া যাবে না, ও দাদারা না আসলে আমরা পাঠাতে পারবো না। তখন বুড়ো সর্দার বলল, দেখো, আমরা ওকে 2 দিনের জন্য নিয়ে যাব, তারপর ফেরত দিয়ে যাব। বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে বাড়ির বউ না থাকলে কি মানায়? আপনারা অনুমতি দিন, আমি আবার ফিরিয়ে দিয়ে যাব। তো সেই রক্তকমলের 6 বৌদি রাজি হলো, পাঠিয়ে দিল। এখন রক্তকমল যাওয়ার সময় বড় বৌদির একটা ময়ূরকণ্ঠী শাড়ি ছিল, সেই শাড়িটা তার খুব পছন্দের। সে বড় বৌদির কাছে গিয়ে বলল যে বড় বৌদি, আমাকে ওই তোমার ময়ূরকণ্ঠী শাড়িটা দেবে, আমি বিয়ে বাড়িতে পরবো। তখন বড় বৌদি একটা প্ল্যান আঁটল, মতলব এঁটে বলল, ঠিক আছে নিয়ে যাও শাড়ি, কিন্তু মনে রেখো, এই শাড়িতে যদি কোনো দাগ লেগেছে, তাহলে আমি তোমাকে ঢেকিতে কুটে চালুনিতে ছেঁচে ছাইগাদে ফেলে দেবো। তখন রক্তকমল বলল, ঠিক আছে বৌদি, তোমার যা খুশি করো, যদি দাগ লাগে তবে আমি দাগ লাগাবো না, বলে সে শাড়িটা নিয়ে পালকি চড়ে শ্বশুরবাড়ি চলে গেল। এদিকে হয়েছে কি, বিয়েবাড়ি তো ভালোই কাটলো, শাড়ি পরে খুব মজা করলো রক্তকমল, কিন্তু খেতে বসে পরিবেশনকারীর হাত থেকে একটু ঝোল ছিটকে ওর শাড়িতে গিয়ে পড়ল। রক্তকমল তো ভয়ে অস্থির। তখন শ্বশুরবাড়ির লোকেরা বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন রক্তকমল বলল,
আমার বৌদি বলেছে এই শাড়িতে যদি দাগ লাগে আমাকে ঢেকিতে কুটে চালুনিতে ছেঁকে ছাই গাদায় ফেলে দেবে। তখন শ্বশুরবাড়ির লোকের তো ভয় তো লাগলোই না, তারা বরং হেসে টেসে বলল, তুমি একদম ছেলে মানুষ, তোমার বৌদি তোমাকে ছেলে মানুষ পেয়ে এভাবে ভয় দেখিয়েছে যাতে তুমি কোনো ডগ না লাগাও, কিন্তু এরম কি কেউ করতে পারে নাকি? এরম কেউ করবে না, তুমি ভয় পেও না। যাই হোক, যথাসময়ে রক্তকমল বাপের বাড়ি চলে এলো। বাপের বাড়ি আসতে না আসতেই বড় বৌদি গিয়ে বলল, দেখি আমার শাড়ি। তখন রক্তকমল শাড়িটা বার করলো। সেই দাগ দেখে বৌদি তো রেগে আগুন হয়ে গেল। তখন বলল, তুমি আমার শাড়িতে দাগ লাগিয়েছ, আজকে তোমার রেহাই নেই। তখন 6 বউ মিলে তাকে ধরে ঢেকিতে কুটে চালুনিতে ছেঁকে ছাইগাদায় ফেলে দিল। তখন ছোট বউ বলল, তোমরা এগুলো কি করছো? দাদারা এলে কি বলবে? বলে, তুই বেশি কথা বলিস না, তুই চুপ করে থাক। তো ছোট বউ চুপ করে গেল। এদিকে ছাইগাদায় ফেলতেই রক্তকমলের টুকরোগুলো সেগুলো হয়ে গেল লাল শাকে পরিণত হয়ে গেল। একগুচ্ছ তাজা লাল শাক ছাইগাদায় উৎপন্ন হলো, টকটক করছে। যেহেতু ওর নাম রক্তকমল তাই লাল শাক হয়ে গেল। তো তারপরে কি হলো, একদিন ওর মাসি, রক্তকমলের মাসি বাড়ি বেড়াতে এলো। বলল, কই রে রক্তকমল, তুই কোথায়? আমি তোকে দেখতে এসেছি। আমার দিদি তো তোকে না ভালোবাসতো খুব, কিন্তু তোকে বেশি দিন যত্ন করতে পারলো না, চলে গেল। আমি তাই তোর একটু দেখাশোনা করতে এলাম। তখন বউয়েরা বেরিয়ে এসে বলল, রক্তকমল নেই, শ্বশুর বাড়ি গেছে। তখন মাসি বলল, যা, আমার রক্তকমলের সাথে দেখা হবে না? ঠিক আছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই মাসির চোখে পড়ল ছাইগাদায় কত শাক ফুলে আছে। সেই মাসি আবার খুব ভালো শাক রান্না করতে পারত এবং খুব শাক খেতে ভালোবাসত। সে তখন করলো কি, ছাইগাদায় শাকটা তুলতে গেল। বলল, আজকে এই শাক বউদের খাওয়াবো। বলে তুলতে গিয়ে যেই হাত দিয়েছে অমনি শাকের ভেতর থেকে কে বলে উঠল, মাসি আমি রক্তকমল, ছুঁয়ো না আমায়, বড় বৌদির শাড়ি পরে এ দুর্দশা হয়। মাসি তো চমকে গেল, শাকের মধ্যে থেকে কে কথা বলছে। সে ভয়ে চলে গেল, গিয়ে বউদের বলল, এইরকম এরকম হয়েছে। তখন বউয়েদের ভয়ে মুখ পাংশু হয়ে গেল, ভাবলো এ কি হলো। তখন বড় বউ বুদ্ধি করে বলল, মাসি আপনাকে কে বলেছে ছাইগাদায় শাক তুলতে? ওই ছাইগাদায় ভূত পেতনি কী সব থাকে না থাকে আপনি জানেন না? ওই ছাইগাদার শাক আপনাকে খেতে হবে কেন? ছাড়ুন তো। বলে একটা দাসীকে দিয়ে ছাইগাদা থেকে সব শাক তুলে জলে ফেলে দিল, নদীর জলে ফেলে দিয়েছে। এবার নদীর জলে শাকগুলো পড়ে একটা বড় লাল রঙের পদ্ম ফুল হয়ে গেছে। রক্তকমলর নাম, লাল পদ্ম, তাও বড় লাল পদ্ম হয়ে গেছে। এত সুন্দর পদ্মটা দেখতে, এত সুন্দর পদ্মটা দেখতে কি বল। ঠিক সেই সময় রক্তকমলের ভাইরা ফিরে আসছিল, ঘরের কাছাকাছি এসে গেছে। তখন তারা দেখছে নদীর মধ্যে একটা বড় রক্তকমল লাল পদ্ম ফুটে আছে। তখন ছোট ভাইটা করলো কি, বলল, বাহ, এত সুন্দর পদ্ম তো আমি কখনো দেখিনি, তো আমি একে তুলে নিয়ে যাই। বলে যেই তুলতে গেল তখনই পদ্ম বলে উঠল, দাদা আমি রক্তকমল, ছুঁয়ো না আমায়, বড় বৌদির শাড়ি পরে দুর্দশা হয়। তখন সেই তার ছোটদা ভয় পেয়ে গেল, দাদাদের ডেকে বলল, দেখো পদ্ম ফুল কথা বলছে, এরকম বলছে। দাদারা ভাবলো কি হলো ব্যাপারটা, এরকম কেন হবে। তখন তারা সবাই মিলে পদ্মকে ঘিরে ধরে তুলতে গেল। তখন রক্তকমল আবারও তাই বলছে। তখন বড়দা বলল, না, এটাকে তুলে নি। বলে তুলে নিয়ে পদ্মটাকে জল থেকে বোটাটা ছাড়িয়ে ফেললো। ফেলতেই রক্তকমল ওদের সামনে আবির্ভূত হয়ে গেল। তখন বড়দা বলল, তুই এখানে কি করছিস, তোর এরম দশা কেন? তখন রক্তকমল সব বলল। তখন দাদারা তো খুব রেগে গেল, বলল, এই রকম, ঠিক আছে, ওদের হাতে নাতে ধরবো। বলে রক্তকমলকে অন্য একটা বাড়িতে লুকিয়ে রেখে ওরা বাড়ি ফিরল। বাড়ি ফিরেই রক্তকমলের জন্য অনেক উপহার এনেছে। বলছে, আমার বোন কোথায়, আমি তার জন্য অনেক উপহার এনেছে, আয় রক্তকমল, কোথায় আছিস, আয় আয়। তখন বৌদিরা বেরিয়ে এসে বলছে, বড় বৌদি বলছে, রক্তকমল তো শ্বশুর বাড়ি চলে গেছে, তাকে এখন কোথায় পাবে। তখন দাদা বলল যে শ্বশুরবাড়ির লোক পাঠাও। তখন ওর মেয়ে আর 5টা ভাই শ্বশুরবাড়ির লোক পাঠালো। শ্বশুরবাড়ির লোকজন বলল, আমরা তো রক্তকমলকে বাপের বাড়ি দিয়ে এসেছি। তখন দাদারা বলছে, কি হলো, বাপের বাড়ি এসে গেছে বলছে ওরা।
কোথায় গেল রক্তকমল? তখন ছোট বউ আর চুপ করে থাকতে পারল না। সে তখন কাঁদতে কাঁদতে দাদাদের সব কথা বলে দিল যে ছয় বৌদি কি করেছে। দাদারা প্রচণ্ড রেগে গেল, বলল, তোমরা আমি চলে যেতে আমার বোনকে মেরে ফেলেছো, তোমরা এগুলো অন্যায় করেছো বলে ছয় ভাই করলো কি, 6 বউয়ের জন্য 6টা গর্ত খুঁড়ে তাদেরকে মাটি চাপা দিয়ে জ্যান্ত পুঁতে ফেলল। তারপর আবার ওই 6 দাদা বিয়ে করলো। বিয়ে করে সেই বউরা কিন্তু রক্তকমলকে খুব ভালোবাসত। তারপর তাকে বোনের মতো আদর যত্ন করতো। তারপরে তারা সব 7 দাদা আর বোন আর 7 বৌদি মিলে সুখে ঘরকন্যা করতে লাগলো। এই গল্প আমার শেষ হলো। এই গল্পগুলো সব মজাদার গল্প, এনজয়মেন্ট করো, এর মধ্যে ব্যাখ্যা খুঁজতে যেও না। কিন্তু সব রূপকথার গল্পে একটা জিনিস আছে, অন্যায় যে করে তার ঠিক শাস্তি হয়, আর যে সৎ পথে থাকে, ভালো থাকে, সে কিন্তু পরে ঠিক জিতে যায়। সে প্রথমে কষ্ট দুঃখ পায়, কিন্তু পরে ঠিক জিতে যায়। এইগুলো কিন্তু রূপকথার গল্পের একটা সুন্দর সমাপ্তি। যদি ভালো লাগে কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার অবশ্যই চাই। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আজ থেকে আমি রূপকথার গল্প বলবো। আচ্ছা, এর পরের দিন আবার এসে আর একটা রূপকথার গল্প নিয়ে আসবো। তাহলে আমি আসি, টাটা।